প্রথমে জানিয়ে দেব ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কি করতে যাচ্ছে এনসিপি। এরপর জানিয়ে দেব লালচাঁদ হত্যাকে নির্বাচনী পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। সবশেষে জানিয়ে দেব পাথর খণ্ডের দাম ৪৮ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কি করতে যাচ্ছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানকালে গত বছরের ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের সমাবেশে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলোপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সে দিনটির বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী মাসে। ঐতিহাসিক এদিনে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় জমায়েত করার চিন্তা করছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি এখন জেলায় জেলায় দেশ ঘুরতে জুলাই পদযাত্রা করছে। এনসিপিতে থাকা গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। পদযাত্রা কর্মসূচির পথসভা ও সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। এ পদযাত্রা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি যে সমাবেশ করার কথা বলছে, সেখানে ঠিক কী হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি যে সমাবেশ করার কথা বলছে, সেখানে ঠিক কী হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল রয়েছে। কারণ পদযাত্রা শুরুর আগে গত ২৯ জুন ঢাকার বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে তারা জুলাই ঘোষণাপত্র ও ইস্তিহার পাঠ করবেন। এ ঘোষণার পর প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, ২ দফায় চলতি বছরের জানুয়ারি ও জুন প্রতিশ্রুতি দিয়েও সরকার জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি। কেন দিতে পারেনি সেটিও স্পষ্ট করা হয়নি। এখন তারা আর সরকারের কাছ থেকে এটা আশাও করছেন না। গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে যারা আসবেন তাদের নিয়েই এনসিপি ঘোষণাপত্র দেবে। আগামী ৫ আগস্টের মধ্যেই এটা করা হবে। এছাড়া চলমান জুলাই পদযাত্রায় গত বৃহস্পতিবার মাগুরায় এক সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্টের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চান। ৩ আগস্ট তারা শহীদ মিনারে থাকবেন। এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তারা আবার আন্দোলনে নামবেন। এনসিপির এমন হুঁশিয়ারির মধ্যে সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। দলগুলোর সঙ্গে মিলে ৫ আগস্টের আগেই সরকার এটি চূড়ান্ত করতে চায়। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় এনসিপি। তবে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। ঘোষণাপত্র পুরোটা না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধানের ৪র্থ তফসিলে শুধু জুলাই অভ্যুত্থান ২০২৪ রাখার পক্ষে দলটি। এদিকে সরকার দিক থেকে ঘোষণাপত্র নিয়ে তেমন কোনো অগ্রগতি দেখছে না এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান, এই ৩ দাবিতে আমাদের ধারাবাহিক জুলাই পদযাত্রা চলছে। পদযাত্রার শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বড় সমাবেশ হবে। সেখানে ঢাকার বাইরে থেকেও মানুষ আসতে পারে। সরকার যদি ৩ আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র দেয়, তাহলে আমাদের সমাবেশটি হবে অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশ। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে এনসিপির যাত্রা শুরু হয়। তারুণ্য নির্ভরে দলের নেতারা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার। এ বিষয়ে এনসিপির শীর্ষ পর্যায়ের ৩ নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন ছিল বিনা ভোটের দুঃশাসন। সেই দুঃশাসনকে আওয়ামী লীগ একটি সাংবিধানিক আবরণ দিয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে। ফলে ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা বা এর মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এনসিপির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থান কেন বৈধ ছিল, এটি যে জনগণের আকাঙ্ক্ষার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল, সে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে জুলাই ঘোষণাপত্রে। ভবিষ্যতে এটাকে সংবিধানে যুক্ত করতে হবে, যা গণঅভ্যুত্থানকে বৈধতা দেবে। গণঅভ্যুত্থানের আইনি বৈধতা নিশ্চিত করার জন্য এনসিপি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সিরিয়াস। এখন সরকার 3 আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে কিনা সেদিকে নজর রাখছে এনসিপি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে সরকারি জুলাই মাসের মধ্যে ঘোষণাপত্র জারি করুক, কিন্তু যদি সেটি না হয় তাহলে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন পক্ষকে সঙ্গে নিয়ে 3 আগস্ট আমরা ঘোষণাপত্র দেব। এদিকে লালচাঁদ হত্যাকে নির্বাচনী পরিবেশ বিঘ্নের অজুহাত করা হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, লালচাঁদ হত্যার ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্য অনুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। গত বুধবার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লালচাঁদকে হত্যা করে একদল লোক। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। 5 নেতাকর্মীকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি। লালচাঁদ হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে মানুষ। চাঁদাবাজি, খুন, সন্ত্রাস বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গত রোববার বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই হত্যাকাণ্ড রাজনৈতিক দুর্বিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। অসংখ্য মানুষ ও আইন প্রয়োগকারী সংস্থার কাছাকাছি অবস্থান থাকা সত্ত্বেও কোনো প্রতিরোধ না হওয়া ঘটনা সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাইয়ের ঘটনায় 11 জুলাই জুমার নামাজের পর প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো হয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটোকার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয়। এ থেকে প্রতীয়মান হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল। অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিমাণ সম্পর্কে দায়িত্বশীল সব রাজনৈতিক দল সচেতন হবে বলে তার আশা। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টদেরকেই বহন করতে হবে। সবশেষে জানিয়ে দেব, পাথরখণ্ডের দাম 48 কোটি টাকা। একটা পাথরখণ্ড বিক্রি হবে ওজন 25 কেজি, তবে এর দাম শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। নিলামের জন্য এর সম্ভাব্য দাম ধরা হয়েছে 20 থেকে 40 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 24 কোটি থেকে 48 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, একটা পাথরখণ্ডই তো, এর আবার দাম এত কেন? এটি আসলে জেসে পাথর নয়, এটি হলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরখণ্ড। বুধবার বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথবিস এর এক নিলামে NWA 16,788 নামের এ পাথরখণ্ড বিক্রির জন্য তোলা হবে। প্রাকৃতিক ইতিহাস নির্ভর জিনিসপত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিলামটির আয়োজন করা হচ্ছে। শুধু এ পাথরখণ্ডই নয়, নিলামে একটি সেরাটোসরাস ডাইনোসরের কঙ্কালও থাকবে। কঙ্কালটির উচ্চতা 6 ফুট ও দৈর্ঘ্য প্রায় 11 ফুট। সথবিস বলছে, মঙ্গলের পাথরখণ্ডটি আসলে একটি উল্কাপিণ্ড। ধারণা করা হয় একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় উল্কাপিণ্ডটি মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে পড়েছিল। পরে এটি 14 কোটি মাইল দূরত্ব পেরিয়ে পৃথিবীতে সাহারা মরুভূমিতে এসে পড়ে। 2023 সালের নভেম্বর মাসে এক উল্কাপিণ্ড সংগ্রাহক নাইজারে এ পাথর খুঁজে পান। লাল, বাদামি ও ধূসর রঙের বড় এ পাথরখণ্ড পৃথিবীতে পাওয়া মঙ্গলের দ্বিতীয় বৃহত্তম পাথরখণ্ডটির তুলনায় প্রায় 70% বড়। বর্তমানে পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আসা যে পরিমাণ উপকরণ পাওয়া গেছে তার প্রায় 7% একটি খণ্ডে রয়েছে।
পৃথিবীতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাওয়া ৭৭,০০০-এর বেশি উল্কাপিণ্ডের মধ্যে ৪০০টি মঙ্গলের বলে জানিয়েছে সদবিস। নিলামকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা ক্যাসান্ডা হান্ট বলেন, লাল গ্রহের পাথরখণ্ডের একটি ছোট টুকরা আলাদা করে বিশেষায়িত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানে নিশ্চিত করা হয় এটি মঙ্গল গ্রহেরই।